তাহলে স্যার আপনার যদি পারমিশন হয় আমরা তাহলে শুরু করবো আস্তে আস্তে, সন্দীপন দা। এক হ্যাঁ, মিনিট, নিশ্চয়ই আরেকটা নিশ্চয়ই ফাইল আছে, নিশ্চয়ই। ওকে ওকে। আরেকটা ফাইল আছে, একটু আমি বার করে নিই। সো আমি অডিবল ক্লিয়ারলি? ইয়েস, ইট ইজ অডিবল। ওকে ওকে হ্যাঁ, স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওকে স্যার, ওকে শোনা স্যার। যাচ্ছে। হুম, হুম। তো গুড আফটারনুন এভরিওয়ান। আমার আজকে খুবই একটা খুশির একটা আর কি বলবো এখন একটা মোমেন্ট হচ্ছে, তার কারণ হচ্ছে স্যারের সম্বন্ধে বলার আগে একটা দুটো কথা বলি। সেটা হচ্ছে যে স্যারের জানি না মনে আছে কি না স্যার, আমি এবং স্যারের, আমার সঙ্গে স্যারের একটা ব্যাপার একটু মিলেছে, সেটা হচ্ছে আমরা দুজনেই কল্যাণী ইউনিভার্সিটি অ্যালামনাস। আর অদ্ভুত ভাবে আমি যখন নিজে ছাত্র ছিলাম, মাস্টার্স তখন করছি, তখন মেবি একটা আম, যারা এমএইটাস অ্যালামনাস যারা, তাদের সাথে একটা স্টুডেন্ট ইন্টারাকশন হয়েছিল, সেখানে স্যারের সাথে আমার প্রথম আলাপ হয়। বাট তখন আমি আর কি স্টুডেন্ট ছিলাম, তো স্যার মেবি আমাকে তখন মনে নেই। এবং অদ্ভুত ভাবে স্যারের সঙ্গে আমার আবার দেখা হয় স্যার যখন রাজা প্যারিমোহন কলেজে আসেন, তখন সেখানে স্যারের সাথে আমার আলাপ হয়, সেখানেও সেটাও কিন্তু একটা অ্যালামনি মিটের সময়ই। তো যাই হোক, তো আমি এই সম্বন্ধে বাড়তি না বলে আমি আমার স্যারের সম্বন্ধে আমি অবশ্যই স্টার্ট করছি। তো তোমরা আজকে যে প্রফেসর বা স্যারের লেকচার শুনতে চলেছো, তার নাম হচ্ছে ডক্টর সুনীত মিত্র স্যার। তো স্যার has did his schooling from Ramakrishna Ashram Vidyalaya and MSc from University of Kalyani as 1990 in 1994. Dr. Mitra, after completion of his master, joined Botanical Survey of India as a research scholar under UNESCO-sponsored Man and Biosphere Project as JRF from 1995 to 1997, and from SRF from 1997 to 2000, and finally as research associate from 2000 to 2001. Dr. Mitra did his PhD from the same university in 2003 under the able guidance of Professor Shobhan Kumar Mukherjee. He joined Borotozpur High School as an assistant teacher of science in 2003 and a lecturer in botany at Ranaghat College, Ranaghat, Noida in 2005. Currently, Dr. Mitra is attached in Department of Botany, Raja Parimon College as Associate Professor in Botany. রাজা প্যারিমন কলেজ হচ্ছে আমি নিজে যেখান থেকে বিএসসি কমপ্লিট করেছি, আমার গ্র্যাজুয়েশন রাজা প্যারিমন কলেজ থেকে। সেখানে এখন প্রফেসর আছেন কারেন্টলি। In his long 30 years research career, Dr. Mitra has published 53 research articles in different national and international journals and published 10 books. Dr. Mitra received fellowship from Linnean Society of London in 2013 for his research on the endemic angiosperm genera of India. Sir is a life member of different professional body line IAAT India, Taxo Club, etc. মানে আমি মানে তোমরা যে খুব সৌভাগ্যবান যে তোমরা স্যারের আজকে লেকচার শুনতে চলেছো। স্যার একজন খুব নামকরা ট্যাক্সোনমিস্ট, স্যারের মানে অসাধারণ কিছু বই আছে। অ্যান্ড আমি তোমাদের অনেক মানে হয়তো ট্যাক্সোনমিস্টের ব্যাপারে টুকটাক মাঝে মাঝে গল্প করি, তার মধ্যে স্যার একজন, এবং স্যার যার সাথে দাঁড়িয়ে আছেন এই ছবিতে, প্রফেসর কে এন গান্ধী, প্রফেসর কাঞ্চি গান্ধী। এম আই রাইট স্যার? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে স্যার? মেবি কোনো প্রবলেম আছে, হ্যাঁ শুনে শোনা আমি যাচ্ছে? শুনতে পাচ্ছি, আমি শুনতে ওকে পাচ্ছি। ওকে। তো যাই হোক, তো এবার উনি তো মানে কি বলবো, অল ইন অল যাকে বলা যায়, প্রফেসর কে এন গান্ধী আমাদের মানে একজন বিশ্ববিখ্যাত একজন ট্যাক্সোনমিস্ট, একজন নমেনক্লেচার স্পেশালিস্ট, যাই বলি না কেন, আমাদের আমাদের বটানিক্যাল নমেনক্লেচার একদম এক্সপার্ট যাকে বলা যায়। তো যাই হোক, তোমরা আর কি আর বেশি মানে দেরি করবো না। তোমরা আর কি buckle your seat and let's wait for the great lecture. Thank you, sir. Sir, please. দেখ, অনেকটা দেরি হয়ে গেছে, আমি শুরু করতে চাইছি। যে বিষয়টা সেটা হচ্ছে এবিসি অফ মেডিসিনাল প্ল্যান্টস, ইটস ইউজ অ্যান্ড ডাইভার্সিটি। এটাই হচ্ছে আজকে আমার বিষয়। আজকে আমার লেকচারের বিষয় হচ্ছে এবিসি অফ মেডিসিনাল প্ল্যান্ট, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, ইউজ, ডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। অ্যাকচুয়ালি আমরা সকলেই অরিজিন অফ লাইফ পড়েছি। পৃথিবীর জন্ম হয়েছিল প্রায় 1 বিলিয়ন ইয়ার্স পরে প্রথম প্রাণী জন্ম আসে। তারও অনেক ছিল, কোথায় এসেছিল এখনো পর্যন্ত যা
গৃহীত সিদ্ধান্ত আছে তাতে আফ্রিকা। এবং এই যে মানুষ, এই প্রাগৈতিহাসিক যুগের মানুষ, এরা ছিল এক সম্পূর্ণরূপে হান্টার অ্যান্ড গ্যাদারার, অর্থাৎ শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত, সেই খাদ্য সংগ্রহ করে তারা খাওয়া দাওয়া করত। এদের কিন্তু কোনো এগ্রিকালচার ছিল না, কিন্তু এদের একটি ধী ছিল, একটি বুদ্ধি ছিল, যে বুদ্ধি দিয়ে তারা নেচারকে অবজার্ভ করত, নেচারের কাছ থেকে কিছু শিখত। কিন্তু আমরা জানি সেই ডারউইনের বিখ্যাত তত্ত্ব, একটা জায়গা থেকে যখন খাদ্য ক্রমাগত আহরণ করতে শুরু করেছে, ফলশ্রুতি হিসেবে কি হয়েছে, একটা নির্দিষ্ট সময়ের পরে সেখানে খাবারের আকাল দেখতে পাওয়া গেছে। তখন কি হয়েছে না, আফ্রিকা ছেড়ে এই মানব গোষ্ঠী ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একদিক থেকে আরেক দিকে তারা চলতে শুরু করেছে, হাঁটতে শুরু করেছে। আমরা কি পেয়েছি না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন নতুন মানব গোষ্ঠীকে পেয়েছি এবং নতুন নতুন সভ্যতাকে পেয়েছি। আমাদের ভারতবর্ষ এইরকম একটা মানব সভ্যতা পেয়েছিল, কোথায়, সিন্ধু সভ্যতা। এবং আরেকটা সভ্যতা ছিল আমাদের দক্ষিণ ভারতীয় অঞ্চলে দ্রাবিডিয়ান কালচার বা দ্রাবিড় সভ্যতা। বটানি, এই শব্দটা এসছে একটা গ্রিক শব্দ বটানি থেকে, যার মানে হচ্ছে অ্যাবাউট দ্য হার্ট। এই ভদ্রলোক থিওফ্রেস্টাস, ইনি একজন গ্রিক দার্শনিক, ইনাকেই আমরা বলে থাকি ফাদার অফ বটানি। কেন ফাদার অফ বটানি? মুভ করছে না, সাইডটা মুভ করছে না, না এবার ফার্স্ট স্লাইডে হয়ে রয়েছে। ঠিক আছে, স্যার আপনি ম্যানুয়ালি যদি মুভ করতে পারেন, ম্যানুয়ালি মুভ করব, তাই মানে নেক্সট স্লাইডটা ক্লিক স্যার আপনি উপরে থেকে স্লাইড শোটা ক্লিক করলে স্যার আপনার স্লাইড শো অন হয়ে যাবে। উপরে স্লাইড শোটা দিতে এলাম আমি এখানে, স্যার ওখানে ক্লিক করে, হ্যাঁ স্লাইড শো ক্লিক করে স্যার ওই কারেন্ট স্লাইডে ক্লিক করুন, তাহলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। বারবার ক্লিক করতে হবে না আপনাকে, জাস্ট ইন্টারমিডিয়েট করতে পারবেন। এসছে এবার? স্যার দিস ইজ ইওর ফোর্থ স্লাইড আই গেস। হ্যাঁ হ্যাঁ, ফোর্থ স্লাইডে এসে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ স্যার, তার মানে প্রত্যেকবার আমাকে বেরোতে হচ্ছে এবং ওটাকে করতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ওই স্লাইড শোতে গেলে স্যার আপনার সুবিধা হবে স্যার। স্লাইড শোতে গিয়ে, হ্যাঁ স্লাইড শোতে নিয়ে আসছি, ওই যে উপরে যে স্লাইড শো রয়েছে এইখান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, ওই কারেন্ট স্লাইড গুলো যদি অন করেন, হ্যাঁ কম্পিউটারে দেখাচ্ছে স্লাইডটা, কিন্তু ওইখানে আসছে না। ঠিক আছে, আমি এইভাবে যদি করি অসুবিধা আছে? নো স্যার, ওটা ভিজিবল হলেই হলো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, থিওফ্রাস্টাস দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সেকেন্ড স্লাইড এসছে? ইয়েস স্যার, সেকেন্ড স্লাইড এসছে। আজ একটু গন্ডগোল করছে, কেন বুঝতে পারছি। যাই হোক, তাহলে ইনি হচ্ছেন ফাদার অফ বটানি। দুটো বিখ্যাত বই, একটা এনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্ট এবং আর একটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এই দুটো বই উনি লিখেছিলেন এবং উনি, যদিও আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে এরও প্রায় 6000 বছর আগে ভারতে কিন্তু শুরু হয়ে গেছে উদ্ভিদবিদ্যার চর্চা। আমরা যদি ঋগ্বেদ দেখি, আমরা যদি বা বেদের বিভিন্ন ভাগগুলো দেখি, অথর্ববেদ, আমরা দেখতে পাবো যে সেখানে উদ্ভিদবিদ্যা সম্বন্ধে যথেষ্ট আলোচনা করা রয়েছে। বিশেষ করে পরাশরের বৃক্ষ আয়ুর্বেদ যদি দেখি, 800 বিসিতে লেখা, এই পরাশরের বৃক্ষ আয়ুর্বেদের ভেতরে আমরা দেখতে পাবো যেখানে প্ল্যান্টের অ্যানাটমি সম্বন্ধে উনি বলে যাচ্ছেন। তিনি রসকোষার কথা বলছেন, তিনি প্ল্যান্টের ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা যেটাকে এখন বলে থাকি অ্যাসেন্ট অফ স্যাপ, তার সম্বন্ধে আলোকপাত করছেন। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে প্রাচীন ভারতীয়রা এই উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে ইউরোপ বা গ্রিকের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। তাহলে এখন প্রশ্ন আসছে, তাহলে এই ভারতীয়রা তারা এতটা এগিয়ে থেকেও সেই উদ্ভিদ বিজ্ঞানের সম্মানটা বা প্রথম উদ্ভিদ বিজ্ঞানীর সম্মানটা বা ফাদার অফ বটানির সম্মানটা কেন পরাশরকে না দিয়ে আমরা থিওফ্রাস্টাসকে দিলাম? একটা প্রশ্ন আসতেই পারে আমাদের মনে। উত্তরটাও সোজা। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদের কিন্তু কোনো স্ক্রিপ্ট আমরা পাই না। যেহেতু কোনো স্ক্রিপ্ট নেই এবং প্রথম আমরা স্ক্রিপ্ট দেখতে পাই এই নিয়ার অ্যাবাউট 300 বিসিতে যখন এই থিওফ্রাস্টাসের এনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্ট বা হিস্টোরিয়া প্ল্যান্টেরম বেরোচ্ছে, সেই সময় প্রথম আমরা স্ক্রিপ্ট দেখতে পাই। বেদ কিন্তু তখনও আনস্ক্রিপ্টেড, কোনো লেখা নেই। এরও প্রায় 200 বছর পরে 100 বিসিতে আমরা পাবো চরক সংহিতা বা আমরা সুশ্রুত সংহিতাকে পাবো। তাহলে এই যে সময়টা, তাহলে আমরা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি যদি ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে
যে থিওফ্রাস্টাসে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে আমাদের বেদের ওপরে। ফলশ্রুতি হিসেবে থিওফ্রাস্টাসই আমাদের এই ফাদার অফ বটানি এই মুকুটটা নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই উদ্ভিদের ভেতরে একদল উদ্ভিদ আছে যাদের বিশেষ গুণ আছে। বিশেষ গুণটা কি? না, বিশেষ গুণটা হচ্ছে দে আর এবল টু এলমেন্ট টু কিওর আওয়ার এলমেন্টস। আমাদের শরীরে যে বিভিন্ন রকমের রোগ আসে সেই রোগকে সারাবার ক্ষমতা আছে। আমরা এই উদ্ভিদগুলোকে বলে থাকি, এরা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টস। আমরা যদি মেডিসিনাল প্ল্যান্টস এর সংজ্ঞা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? দ্য মেডিসিনাল প্ল্যান্ট is any plant in which one or more of its organs contain substances that can be used for the therapeutic purposes or which are precursors for other chemical compounds semi-synthetic used in pharmaceutical industries. অর্থাৎ আমরা এর ভেতরে এমন কিছু উপাদান পাবো যেগুলো সরাসরি বা কোন একটা প্রসেস করে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো আমাদের বিভিন্ন রোগ উপশমের জন্য। আরেক ধরনের উদ্ভিদ আছে যাদেরকে আমরা বলে থাকি অ্যারোমেটিক প্ল্যান্টস। তারা কারা? পজেস ওডোরিফেরাস, সুগন্ধ আছে, and volatile substances which occur as the essential oils, gums, exudate, balsam, oleoresin, etc. 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 আমরা কি করি না, এই সমস্ত প্ল্যান্ট গুলোকে আমরা দুটো ভাগে ব্যবহার করে থাকি। এক, আইদার আমাদের খাদ্যের অ্যাডাল্টারেন্ট হিসেবে, অর্থাৎ খাদ্যের সুগন্ধ বৃদ্ধি করার জন্য, অথবা অথবা অন্য কোনো উপাদানে অনুপান হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের ভারতবর্ষকে যদি আমরা দেখি তাহলে দেখব ভারতবর্ষে 15টা এগ্রো ক্লাইমেটিক জোন আছে, যার ভেতরে 18,664 স্পিসিস অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস আছে। আমি শুধু অ্যাঞ্জিওস্পার্মের কথা বলছি, আমি কিন্তু কোনো রকম ভাবে জিমনোস্পার্ম, টেরিটোফাইট, ব্রায়োফাইট বা অ্যালগি যাদেরকে আমরা উদ্ভিদ বলে ধরে থাকি তাদেরকে এর ভেতরে ঢোকাইনি। আমি শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মের কথা বলছি। At present there are 18,664 species of flowering plants, যার মধ্যে প্রায় 7,000 উদ্ভিদকে ধরে নেওয়া হচ্ছে যাদের মেডিসিনাল গুণ আছে। এই 7,000 উদ্ভিদের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডকুমেন্টেড মেডিসিন, অর্থাৎ যারা আয়ুর্বেদে আছে বা ফার্মাকোপিয়াতে আছে, এবং আরেক দল যারা ফোক মেডিসিন, যেটাকে আমরা ভালো ভাষায় বলে থাকি এথনোবটানি। সেই এথনোবটানিক্যাল ইম্পর্টেন্স আছে। এর ভেতরে আমরা এথনোবটানি সম্বন্ধে একটু আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু উদ্ভিদ আছে যাদের এথনোবটানিক্যাল ইম্পর্টেন্স আছে। আর আমাদের ভারতবর্ষে আরেকটা সিস্টেম আছে যেটাকে আমরা বলে থাকি ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন। এটা হচ্ছে আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি অ্যান্ড হোমিওপ্যাথি। যদিও আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি ভারতবর্ষের জন্ম হলে পরেও হোমিওপ্যাথি কিন্তু আমাদের ভারতবর্ষের জন্ম নয়, এর জন্ম হচ্ছে জার্মানিতে। About 960 species of the medicinal plants are estimated to be trade, in which 178 species have annual consumptions level in excess of 100 metric tons. এই যে 7,000 স্পিসিস বললাম মেডিসিনাল প্ল্যান্টের ভেতরে, তার ভেতরে 960 খানা স্পিসিস আছে যারা ট্রেড বা বিজনেসের মধ্যে আছে, তাদের রপ্তানি করা হয়ে থাকে। এর মধ্যে 178টা স্পিসিস হচ্ছে গিয়ে 100 মেট্রিক টনের উপর প্রতি বছর যাদের প্রয়োজন। তার মানে চিন্তা করে দেখো কনজাম্পশনটা কিরকম হচ্ছে। Medicinal plants are not only a major resource based for the traditional medicine and herbal industry, but also provide livelihood and health security of a large segment of the population. আমরা যদি হিসেব করে দেখি, এই মুহূর্তে 2022 সালে হুয়ের একটা এস্টিমেশন আছে যেখানে বলছে 84% of the total population, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সারা পৃথিবীর স্বাস্থ্য সম্বন্ধে যারা বিভিন্ন মতবাদ প্রকাশ করে থাকে, সেই হুয়ের মতবাদ হচ্ছে সারা পৃথিবীর সমস্ত লোকের মধ্যে 84% লোক এখনো পর্যন্ত এই ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিনের উপর নির্ভরশীল। সুতরাং এই মেডিসিনাল প্ল্যান্টের গুরুত্ব আমরা এখান থেকে একটুখানি বুঝতে পারি। আমরা কেন মেডিসিনাল প্ল্যান্টসের প্রয়োজনীয়তাটা কি? Why do we need plants? Source of drug molecules. Most of the drug can be synthesized, still more economical to use the plant. যেমন আমরা বলতে পারি মরফিন একটা বিখ্যাত মেডিসিন, কোডেইন আর একটা মেডিসিন, এগুলো সবই একটা গাছ প্যাপাভার ওপিয়াম থেকে, প্যাপাভার somniferum বা somniferum থেকে পাওয়া যায়, যার নাম হচ্ছে ওপিয়াম বা আফিম। আমরা একটা ফাঙ্গাসের কথা জানি, ক্লাইরিসেপস পারপিউরিয়া।
এই ক্লাভিক্সের পারফিউরিয়াস থেকে যে আর্গট পাওয়া যায়, সেখানে আমরা একটা আর্গোটামাইন বলে একটা অ্যালকালয়েড পাই, যেটা হচ্ছে আমাদের হেডেকের একটা খুব ভালো উদাহরণ হিসেবে কাজ করে। সোর্স অফ দ্য কমপ্লেক্স মলিকুল দ্যাট ক্যান বি মডিফাইড টু মেডিসিনাল কম্পাউন্ডস, এক্সাম্পল হচ্ছে ড্রসেরা। আমরা ড্রসেরার থেকে আমরা আমরা একটা স্টেরয়েড পাই, আমরা সোয়ার থেকে স্যাপোনিন পাই, এটাও একটা স্টেরয়েডস, এগুলো আমরা পেয়ে থাকি। সোর্স অফ দ্য টক্সিক মলিকুলস টু স্টাডি দ্য ওয়ে অফ দ্য বডি রেসপন্ড, যে কোনো টক্সিক বিষাক্ত পদার্থ আমরা এখান থেকে পেয়ে থাকি। আমরা অ্যাকোনাইট বিষের কথা শুনেছি, সক্রেটিস অ্যাকোনাইটকে সুইসাইড করেছিলেন, আমরা এটা পেয়ে থাকি। কিন্তু বিষ সবসময় যে বিষ তা নয়, বিষকে কিন্তু অনেক সময় ওষুধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যখন তার ফার্মাকোলজিক্যাল একটা ইউজকে আমরা পেয়ে থাকি। আমরা বিভিন্ন রকম কম্পাউন্ড পেয়ে থাকি যেগুলো দিয়ে অন্য মলিকুল তৈরি করে নেওয়া যায়, এগুলো আমরা কিন্তু সবই উদ্ভিদের থেকে পেয়ে থাকি। সোর্স অফ দ্য নভেল স্ট্রাকচার, ভিঙ্কিস্ট্রিন একটা কম্পাউন্ড, একটা অ্যালকালয়েড, যেটা ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ক্যাথারান্থাস রোজিয়া বা আগে নাম ছিল ভিঙ্কা রোজিয়া, সেই ভিঙ্কা রোজিয়া বা ক্যাথারান্থাস রোজিয়াস থেকে এটা পাওয়া যায়। সোর্স অফ দ্য প্ল্যান্ট ড্রাগ, আমরা বিভিন্ন রকম প্ল্যান্ট ড্রাগকে পেয়ে থাকি। এই প্ল্যান্ট ড্রাগ যেগুলোকে আমরা পেয়ে থাকি, এছাড়া হচ্ছে ভ্যালু অফ দ্য ন্যাচারাল প্রোডাক্টস, হার্বাল লিপস্টিক্স, আমরা সবাই এখন হার্বালে চলে গেছি, সবাই আমরা আবিরটা এখন হার্বাল আবির খুঁজছি, দোলের সময় দোকানে গিয়ে বলি আবিরটা কি হার্বাল, তো সেই হার্বাল লিপস্টিক্স পাওয়া যায়। হার্বাল লিপস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, হার্বাল ড্রাই কালার্স, আমরা হার্বাল সফট ড্রিঙ্কস দেখতে পাচ্ছি, কাস্টম মেড নিউট্রাসিউটিক্যাল অ্যান্ড ফাংশনাল ফুড আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সবই প্ল্যান্টস ইন অরিজিন। প্রোডাকশন অফ দ্য ন্যাচারাল ড্রাগ প্রোডাক্ট, আমরা ন্যাচারাল ড্রাগ যেগুলো পেয়ে থাকি, অর্থাৎ আমরা যাদেরকে ক্রুড ড্রাগ বলে থাকি, আমরা যেগুলোকে ড্রাগ হিসেবে ব্যবহার করে থাকি, সেই ড্রাগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনথেটিক ড্রাগ আর একটা হচ্ছে ন্যাচারাল ড্রাগ। অর্থাৎ কোনো একটা ড্রাগ মেটেরিয়ালের মধ্যে থেকে তার যে অ্যাক্টিভ প্রিন্সিপল থাকে, অর্থাৎ সেটা অ্যালকালয়েড হতে পারে, সেটা কোনো ফেনলিক কম্পাউন্ড হতে পারে, সেই কম্পাউন্ডটাকে কেমিক্যালি সিনথেসাইজ করে ল্যাবরেটরিতে তার যে কোর মেটেরিয়ালটা তৈরি করা হয়, তখন সেটা হচ্ছে সিনথেসাইজড ড্রাগ। আমি একটু বাদেই দেখাবো সিনথেসাইজড ড্রাগের একটা এক্সাম্পল। আর যখন সেটা ডাইরেক্টলি ইউজ করব, আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে ক্রুড ড্রাগ বা ন্যাচারাল ড্রাগ। তাহলে সেই আমরা এই ক্রুড ড্রাগকে কিভাবে ব্যবহার করে, না প্রথমে ড্রাগটাকে ওয়াইল্ড থেকে কালেকশন করলাম, কালেকশনের পরে কি করি না ওয়াইল্ড থেকে কালেকশন করতে পারি, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা কি করি না মেডিসিনাল প্ল্যান্টস এর নিড অনুযায়ী আমরা সেটাকে কাল্টিভেশন করি। তাহলে কাল্টিভেশন, কমার্শিয়ালি কাল্টিভেশন করেছি, তাহলে সেখান থেকে কালেকশন করি, তারপরে সেটাকে আমরা ড্রাই করি, ড্রাই করার পরে সেটাকে আমরা প্যাকেজিং করি, স্টোরেজ করি, এবং পরে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা জিংসিং এর কথা বলতে পারি, জিঙ্গোর কথা বলতে পারি, এগুলো সবই আমরা কমার্শিয়ালি চাষ করে থাকি। ফার্মেন্টেশন দরকার হয় অনেক সময়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করতে পারি অনেক সময়, কেন না ড্রাগের গুণটাকে বাড়াবার জন্য, অর্থাৎ ন্যাচারাল ড্রাগ যেটা ছিল তার গুণটাকে বাড়াবার জন্য আমরা এটা করে থাকি। ড্রাগটাকে আমরা বলেছি যে প্রায় 178টা গাছ আছে, যে গাছগুলো প্রায় 100 মেট্রিক টনের উপর ব্যবহার করা হচ্ছে। সুতরাং এখন ওই গাছগুলো আস্তে আস্তে এন্ডেঞ্জার্ড দিকে চলে যাচ্ছে, সেগুলোকে কে করার জন্য আমরা সেল কালচার টেকনিককে নিয়ে এসেছি, যেটাকে আমরা টিস্যু কালচার বলে থাকি, যাতে আমরা ওই গাছটাকে পৃথিবীতে রেখে দিতে পারি, অর্থাৎ তার এন্ডেঞ্জার্ড ভাবটাকে কাটিয়ে উঠে ওটাকে সহজলভ্য করতে পারি। মাইক্রোবিয়াল ট্রান্সফরমেশন, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে থাকি উদ্ভিদের পরিবর্তনের জন্য। বায়োলজিক্যাল প্রিপেয়ার্ড ফ্রম দ্য ব্লাড অফ দ্য অ্যানিমালস, কিছু ড্রাগ আছে যেগুলোকে আমরা অ্যানিমাল এতে তৈরি করা হয়, যেমন আমরা ওই টিউবারকুলোসিসের কিছু ভ্যাকসিন তৈরি করে থাকি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিকে ব্যবহার করে, এবং সেই ভ্যাকসিন তৈরি করার সময় অ্যানিমাল ব্লাড কি ইউজ করা হয়, ম্যামালিয়ান ব্লাড কি ইউজ করা হয় তার মিডিয়াম হিসেবে। টাইপস অফ দ্য ড্রাগ ডিরাইভ ফ্রম দ্য প্ল্যান্টস, আমরা এই যে একটু আগে যে কথা বলছিলাম, প্ল্যান্টের থেকে আমরা যে ড্রাগগুলোকে পেয়ে থাকি তাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হার্বাল ড্রাগস ডিরাইভ ফ্রম দ্য স্পেসিফিক পার্ট অফ দ্য মেডিসিনাল প্ল্যান্টস, সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড আইসোলেটেড ফ্রম অফ নেচার, থার্ড হচ্ছে
nutritious or functional foods. These are the three components of the drug derivatives আমরা যেটা medicinal plants এর থেকে পেয়ে থাকি। Contribution of the plants in medicine আমরা কি কি পেয়েছি এখনো পর্যন্ত আমরা যদি দেখি প্রথম আমরা প্ল্যান্টের থেকে যেটা পাই সেটা হচ্ছে একটা বিগিনিং অফ দ্য 18th সেঞ্চুরি 1805 সালে মরফিনকে আমরা সিনথেসাইজ করি প্যাপাভার somniferum থেকে। ইট ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড মরফিন যেটা সিনথেসাইজড হয়েছিল প্ল্যান্টের থেকে। এরপরে আমরা এমিটিন পাই 1817 সালে, স্ট্রিকনিন পাই 1819 সালে, 1820 সালে পাই কুইনিন। পরপর চারটে ফেমাস ড্রাগ যেগুলো আমরা পেয়েছিলাম প্ল্যান্টের থেকে, প্রত্যেকটা একেই পেয়েছিলাম আমরা প্ল্যান্টের থেকে। কুইনাইন আমরা পেয়েছিলাম সিনকোনা সাক্সিডুপ্টার বার্কের থেকে, কুইনাইন পেয়েছিলাম ফার্স্ট এক্সট্রাক্টেড ইন 1631, ফার্স্ট ইউজড ইন রোম 1631, প্রথম এক্সট্রাক্ট করা হয় 1820 সালে। দেখো 200 বছর বাদে, নিয়ার অ্যাবাউট 200 বছর বাদে এটাকে ইউজ করা হচ্ছে। 1850 সালে এটা জেনারেল ইউজের মধ্যে আসে এবং এর কেমিক্যাল সিনথেসিস হয়, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এটা ক্রুড ড্রাগে ছিল। 1944 সালে প্রথম এটা কিন্তু সিনথেটিক ড্রাগের মধ্যে আসে। অর্থাৎ সেই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা যদি আমরা দেখি যে 1631 থেকে 1944 প্রায় 313 বছর সময় লেগেছে একটা ক্রুড ড্রাগকে একটা সিনথেটিক ড্রাগে কনভার্ট হতে। তাহলে দেখো কতটা সময় লাগে একটা ড্রাগ এস্টাবলিশমেন্টের জন্য। সেকেন্ড আমরা আবার দেখতে পাচ্ছি বেলাডোনা, অ্যাট্রোপিন, এটাও একটা ক্রুড ড্রাগ। ট্যাক্সল খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ। এর ট্যাক্সাস বাকাটা বলে একটা উদ্ভিদ আছে আমাদের ওয়েস্টার্ন হিমালয়তে সব থেকে বেশি, বা ইস্টার্ন হিমালয়তে কিছু পাওয়া যায়। এই ট্যাক্সাস বাকাটার থেকে ট্যাক্সল কম্পোনেন্টটা পাওয়া যায়। এই ট্যাক্সল কম্পোনেন্টটা মূলত ব্যবহার হয়ে থাকে ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে এবং এখন এর বহুল ব্যবহার হয়েছে। এখন ট্যাক্সল কিন্তু আস্তে আস্তে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে চলে যাচ্ছে। নাও এই যে কম্পোনেন্ট গুলোকে আমরা পাচ্ছি, এই কম্পোনেন্ট গুলো সবই কিন্তু প্ল্যান্ট কম্পোনেন্ট। এবং মানুষের চরিত্রে দুটো জিনিস থাকে, এক সৎ আর একটা সতের আগে অবশ্যই অসৎ। কোনো মানুষ থাকে যে নিজের থেকে একটা ড্রাগ আবিষ্কার করার পরে সেটা ব্যবহার করছে, আর একদল মানুষ আছে সে চিন্তা করছে এই ড্রাগটাকে আমরা কিভাবে আমাদের মুনাফায় পরিণত করতে পারবো। আমি বটানিক্যাল সার্ভেতে যখন কাজ করতাম একটা খুব মজার ঘটনা ঘটেছিল। হঠাৎ বটানিক্যাল সার্ভে যেহেতু ভারত সরকারের একমাত্র সংস্থা যারা এই উদ্ভিদ সংক্রান্ত সমস্ত রকম তথ্য ভারত সরকারকে দিয়ে থাকে, মিনিস্ট্রি অফ কমার্সের থেকে আমাদের কাছে কিছু স্যাম্পল পাঠানো হলো। আমি যেহেতু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারে ছিলাম, ফলশ্রুতি হিসেবে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ফার্মাকোগনসি এথনোবটনি সেকশন ছিল সেই সেকশনে আমি কাজ করতাম। তো সেইখানে কিছু স্যাম্পল এলো। আমার যিনি ওখানে সুপারভাইজার ছিলেন डॉक्टर विश्वनाथ मुदगल, তিনি একদিন আমাকে ডেকে বলল, बेटा ये जरा सैंपल आया है, ये बोल रहा है ये गुगल का सैंपल है, थोड़ा देख तो। তা আমি স্যাম্পলটাকে নিলাম, নিয়ে আমি যখন দেখতে শুরু করলাম, গুগল মানে হচ্ছে সরিয়ার স্যাম্পল, কিন্তু দেখা গেল বস্তুটাতে জিমনোস্পার্ম এবং পরবর্তীকালে দেখা গেল ওই পুরো স্যাম্পলটাই হচ্ছে ট্যাক্সাস বাকাটার স্যাম্পল। অর্থাৎ কয়েকশো মেট্রিক টন ট্যাক্সাস বাকাটা ভারত থেকে চলে যাচ্ছে, রপ্তানি হচ্ছে একটা অন্য নামে, গুগল ধুনো, যেটাকে ধুনো বলা হয় থাকে, সেই ধুনোর নামে, ধুপি ধুনো, সেই ধুনোর নামে ওটা বেরিয়ে চলে যাচ্ছে ভারত থেকে। কি না ট্যাক্সাস বাকাটা, যেটা মেডিসিনালি ইম্পর্টেন্ট একটা প্ল্যান্ট। তা এই যে ঘটনাটা, এই যে ব্যাপারটা, অর্থাৎ একজন ভদ্রলোক ক, তিনি চলে যাচ্ছেন খয়ের নামে। তাহলে ক ভদ্রলোককে এই যে খ সেজেছেন আইডেন্টিফাই করবে কে? দিস ব্রাঞ্চ অফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, যারা এই মেডিসিনাল প্ল্যান্টের এন্টিটিটাকে ডিটারমাইন করে, সেটাই হচ্ছে ফার্মাকোগনসি। হোয়াট ইজ ফার্মাকোগনসি? The pharmacognosy, it is a branch of biological science which deals with the identity of medicinal plants. It deals with the identity of medicinal plants. এবং এই ফার্মাকোগনসি কি করে না ড্রাগ ইভ্যালুয়েশন করে। এই ড্রাগ ইভ্যালুয়েশনে কতগুলো পদ্ধতি আছে, এটা মরফোলজিক্যাল হতে পারে, এটা বায়োলজিক্যাল হতে পারে, এটা কেমিক্যাল হতে পারে। ন্যাচারাল প্রোডাক্ট, দে ক্যান বি এন্টায়ার ইন অর্গানিজম, part of an organism, an extract or an exudate of an organism, isolated pure compounds.
যখন কোন একটা এন্টায়ার অর্গানিজম হয় তখন তার মরফোলজিক্যাল বেসিস ইভ্যালুয়েশন হয়ে থাকে, পার্ট অফ দ্য অর্গানিজম হলে তার মরফোলজি, অ্যানাটমি ইত্যাদি পার্টে হয়ে থাকে, যখন এক্সট্রাক্ট বা এক্সুডেট হয় তখন তার কেমিক্যাল ইভ্যালুয়েশন দরকার হয়ে থাকে, এবং আইসোলেটেড কম্পাউন্ড হলে পরে তার হিস্টোকেমিক্যাল এবং মানে মরফোলজি কেমিক্যাল দুটোই দরকার হয়ে থাকে তাকে আইডেন্টিফাই করার জন্য। সো দিস আর দ্য প্রসেস অফ হার্মাগনোসি টু আইডেন্টিফাই। এখন এই হচ্ছে গিয়ে হতে পারে আমরা সঠিক প্ল্যান ড্রাগ কিনা আইডেন্টিফাই করার জন্য ফলো করে থাকি। এবং এই পদ্ধতিগুলোকে যদি আমরা ক্লাসিফাই করি, আমরা চারটে ব্রড গ্রুপে ক্লাসিফাই করতে পারবো। একটা হচ্ছে বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হচ্ছে কেমিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হচ্ছে মরফোলজিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন, মরফো অ্যানাটমিক্যাল স্ট্যান্ডার্ডাইজেশন। দিস আর দ্য 4 ব্রড ক্যাটাগরি যার মধ্যে আমরা এদেরকে ক্যাটাগরি করতে পারবো। স্ট্যান্ডার্ডাইজেশন কোয়ালিটি অফ দ্য ইভ্যালুয়েশন অফ হার্বাল ড্রাগ, কোন একটা হার্বাল ড্রাগকে আমি যে কথা বলছিলাম এতক্ষণ, দিস আর দ্য প্রসিডিওর। আমরা অর্গানোলেপটিক স্টাডি করতে পারি, যেটা মরফোঅ্যানাটমিক্যাল স্টাডি, বটানিক্যাল স্টাডি করতে পারি, মরফোলজিক্যাল স্টাডি, ফিজিক্যাল, তার কালার, তার ওডর, তার টেস্ট এটা করতে পারি, তার কেমিক্যাল টেস্ট করতে পারি, এবং তার বায়োলজিক্যাল টেস্ট করতে পারি। এই 5টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এবং দিস আর দ্য প্রসেস। প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা এই কটা প্রসেসে ভাগ করতে পারি। নাও এই যে আমি বললাম বিভিন্ন জনগোষ্ঠীর নির্দিষ্ট একটা ফোক মেডিসিন আছে। এই যে ফোক মেডিসিন, এই ফোক মেডিসিনটাকে প্রথম এই ভদ্রলোক, এনার নাম হচ্ছে উইলিয়াম জোন্স হার্সবার্গার। এই ভদ্রলোক ফার্স্ট 5 ডিসেম্বর 1895 ফিলাডেলফিয়া ইভিনিং টেলিগ্রাফে একটা আর্টিকেল লিখেছিলেন, এবং এই আর্টিকেলটার মধ্যে প্রথম তিনি একটা শব্দ ব্যবহার করেন, যে শব্দটা আমাদের জীবনে আজ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এথনোবটানি। এবং এই এথনোবটানিকে ডেসক্রাইব করতে গিয়ে উনি বলেন, এথনোবটানি ইজ দ্য স্টাডি অফ দ্য প্ল্যান্ট ইউজড বাই দ্য প্রিমিটিভ অ্যান্ড অ্যাবরিজিনাল পিপল। মাইন্ড ইট, উনি দুটো শব্দ ব্যবহার করেছেন, প্রিমিটিভ অ্যান্ড অ্যাবরিজিনাল পিপল, প্রিমিটিভ অ্যান্ড অ্যাবরিজিনাল পিপল। অর্থাৎ উনি যে এথনোবায়োলজির কথা বলেছেন, সেই এথনোবটানি বা এথনোবায়োলজি is the biology or the botany of only the tribal people of the world, not our botany, not our biology. It is only related with the tribal people of the world. সময় গেছে আস্তে আস্তে এর কনসেপ্টটা চেঞ্জ হতে শুরু করেছে। কিরকম এর কনসেপ্ট কিভাবে চেঞ্জ হতে শুরু করেছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো দুটো ডেফিনিশন। একটা 1958 সালে ফুকসের ডেফিনিশনটা, কনসিডার দ্য সাবজেক্ট অ্যাজ দ্য টোটাল রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড দ্য ভেজিটেশন। উনি কি বলেছিলেন? এথনোবটানি ইজ দ্য বটানি অফ প্রিমিটিভ অ্যান্ড অ্যাবরিজিনাল পিপল। ফুকস কি বলছেন? ফুকস বলছে ইট ইজ দ্য টোটাল রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড দ্য ভেজিটেশন। অর্থাৎ আমরা যদি কোনো একটা উদ্ভিদকে আমাদের কোনো কাজে ব্যবহার করে থাকি, যেটা কোনো নির্দিষ্ট ফার্মাকোপিয়াতে নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো ইন্ডেক্সিং যে বই আছে, ফার্মাকোপিয়া যাকে বলা হয় থাকে, সেখানে লিস্টেড নেই, দ্যাট অলসো বি ট্রিটেড অ্যাজ অ্যান এথনোবটানিক্যাল ইনফরমেশন। দ্যাট অলসো ইজ ট্রিটেড অ্যাজ অ্যান এথনোবটানিক্যাল ইনফরমেশন। আর মুদগল অ্যান্ড জৈন কি বলেছেন? এই ফাদার, এই জৈন হচ্ছেন ডক্টর এস কে জৈন, সুশীল কুমার জৈন, যাকে আমরা বলে থাকি ফাদার অফ ইন্ডিয়ান এথনোবটানি, ফাদার অফ ইন্ডিয়া, সরি সুধাংশু কুমার জৈন, সুশীল কুমার জৈন না, সুধাংশু কুমার জৈন, এস কে জৈন, একে আমরা বলে থাকি ফাদার অফ ইন্ডিয়ান এথনোবটানি। ইনি কি বলছেন? ডিফাইন্ড এথনোবটানি as it deals with the study among the tribal and the rural people for recording their unique knowledge about the plant world for search of new resources of herbal drugs, edible plants and other aspects of the plant. আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বায়োডাইভার্সিটি বোর্ড আছে, সেই বায়োডাইভার্সিটি বোর্ড একটা স্কিম নিয়েছিল, আমি জানি না তোমাদের কলেজে সেই স্কিমটা অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, পিবিআর প্রিপারেশন, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার্ড প্রিপারেশন। যদি এই পিবিআর প্রিপারেশন কমপ্লিট হয়ে থাকে,
তাহলে তোমরা দেখতে পাবে যে ইন দ্যাট কেস ইউ অলসো স্টাডি দ্য এথনোবটনি টু সাম এক্সটেন্ট। আমরা ওই পিবিআর এতেও এথনোবটনি স্টাডি করে থাকি। পিবিআর প্রিপারেশনটাও কিন্তু একটা এথনোবটনিক্যাল ইনফরমেশন গ্যাদারিং এর মতোই কাজ করে। সো মুদগল এন্ড জৈনের মতে that PBR preparation is also an ethnobotanical study. Problem with this definition কি? Many find this definition far too narrow. সেই জন্য টার্নার রিসেন্টলি 1996 একটা ডেফিনিশন দিয়েছেন, the science of the pupils interaction with the plants. So it is the recently given most accepted definition of ethnobotany. It means ethnobotany as the science of pupils interaction with plants. Pupils interaction with plants. It is the recent definition of ethnobotany. Now, ethnology, study of the culture, and botany, study of the plants. So, in broad terms, ethnobotany is the study of the interrelationship between plants and the people. The two major parts of the ethnobotany are encapsulated in the word itself. Ethno and the study of ethno means the study of, actually ethnology is the study of culture. Ethno is the study of peoples, that is the study of the culture of the people, and botany is the study of the plant. Ethnobotany is the part of the study, that interaction of the local people with plants. Martin 1995, ethnobotany tries to get a holistic understanding of the local knowledge of the plants. যে কথা বলছিলাম, আমি মার্টিনের কথাও ধরেই বলছিলাম যে আমরা যদি লোকাল পিবিআর কখনো প্রিপেয়ার করে থাকি, আমি জানি না তোমাদের কলেজে পিবিআর প্রিপারেশন হয়েছে কিনা, যদি পিবিআর আমরা তৈরি করে থাকি তাহলে দেখবো এই পিবিআর প্রিপারেশন ইজ নাথিং বাট দ্য প্রিপারেশন অফ দিস ethnobotanical study, collection of the ethnobotanical information. আমরা এই ethnobotany স্টাডি করব কেন? Why? ethnobotany স্টাডি করার মূল কারণ যেগুলো হচ্ছে, it is the study of the relationship between people and the plants. Second হচ্ছে it is an interdisciplinary field that includes the studying plants, wild foods as the agricultural crops, provide materials for construction of the house, mean of the transportation. আমরা যেটা ছবি দিয়ে ব্যাখ্যা করতে যাই, এটা হচ্ছে ethnobotany and it is the ethnoecology. Ethnobotany is the subset all the branch of ethnobotany: ethnopediatrics, ethnomedicine, ethnoagriculture, ethnoforestry, ethnoecology, ethnotaxonomy, ethnogynecology, and ethnocosmetics. Ethnoecology, applied ethnobotany, and economic botany, paleobotany, etc. These are the branch of ethnobotany যারা ethnobotanyর সঙ্গে যুক্ত। ethnopharmacology, একটা কোশ্চেন, একটা খুব মজার ঘটনা ঘটেছিল। একবার একটা মেডিকেল কলেজ থেকে ফার্মাকোলজি নেবে বলে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। আমি তখন রিসার্চ স্কলার, আমি অতটা বুঝিনি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্মাকোলজি এন্ড ফার্মাকোলজি, আমি অতটা বুঝিনি।
আমি ফার্মাসি ডিপার্টমেন্টে কাজ করি, আমি সেখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সেখানে কলও পেয়েছিলাম। যখন ইন্টারভিউ দিতে গেলাম তারা সব শোনার পরে বলল, ইউ আর নট ফিট ফর দিস পোস্ট। আমি যখন জিজ্ঞেস করলাম কেন, তা বলল, তুমি যেটা করো সেটা হচ্ছে উদ্ভিদের শনাক্তকরণ করো, অ্যান্ড ফার্মাকোলজি ইজ নট দ্য স্টাডি অফ ফার্মাকোলজি, ইট মিনস এটা হচ্ছে স্টাডি অফ ড্রাগ। অর্থাৎ আমি একটু আগেই বললাম, কোনো একটা বস্তু যেটা টক্সিক হতে পারে, যেটা পয়জন হতে পারে, সেটাকে কিন্তু আমরা ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ অ্যান্ড মেডিসিন? যখন কোনো ড্রাগ একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে পরে কোনো একটা এলিমেন্ট বা ডিজিজ সারে, আমরা তাকে বলবো সেটা হচ্ছে মেডিসিন। আর যখন আমরা সেটাকে ব্যবহার করলে পরে আমাদের শরীরের ক্ষতি হয়, আমরা সেটাকে বলবো ড্রাগ। ফর এক্সাম্পল, আমরা যদি আফিমের কথা দেখি, আফিম, অপিয়াম থেকে আমরা মরফিন তৈরি করছি, আবার এই মরফিন থেকেই একটা নার্কোটিক্স হেরোইন তৈরি হচ্ছে। হেরোইন ইজ নট দ্য মেডিসিন, হেরোইন ইজ নট দ্য মেডিসিন, বাট মরফিন ইজ দ্য মেডিসিন, মরফিন ইজ দ্য মেডিসিন। থিওব্রোমা ক্যাকাও, কোকেন পাওয়া যাচ্ছে, কোকেন কিন্তু একটা নার্কোটিক্স, আবার এই কোকেন থেকেই আমরা মেডিসিন তৈরি করছি, বিভিন্ন রকমের সিডেটিভ তৈরি করছি, বিভিন্ন রকমের আমরা অ্যানালজেসিক মেডিসিন তৈরি করছি, দোজ আর দ্য মেডিসিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এথনোফার্মাকোলজি ডিলস উইথ দ্য আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন, অবজারভেশন, এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন, experimental investigation, experimental investigation in various recipes prepared by the aborigines and the effect of the indigenous drug on laboratory animals and the man. Ethnomedicine includes the research that deals with the medicine derived from the plants. Ethnotoxicology deals with the use of the various toxic plants, and ethnomusicology study of different. Archaeoethnobotany, ethnogynecology, ethnonarcotics, ethnogastrology, all these are the branch of ethnoentomology, all these are the branch of ethnobotany. Diversity of the medicinal plants. Medicinal plant species included in the database have been compiled and arranged under the 6 Indian systems of medicine, namely Ayurveda, Siddha, Unani, Homeopathy, Shuarik and folk medicine. There are the 6 systems of Indian medicine, এবং এখানে আমরা যে 7000 গাছের কথা বলেছিলাম, কম বেশি সবকটাই এখানে ইনকর্পোরেট করা হয়েছে। These are the number of plants, প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো করে প্ল্যান্ট আমরা ব্যবহার করছি। আয়ুর্বেদা ক্ষেত্রে 2559টা বটানিক্যাল স্পিসিস আছে, সিদ্ধার ক্ষেত্রে 2267টা আছে, ইউনানির ক্ষেত্রে 1049টা আছে, হোমিওপ্যাথি 460টা আছে, ফোক ক্ষেত্রে ফোক মেডিসিন বা আমরা যেটাকে এথনোবটানি বলি বা এথনোমেডিসিন বলি 6403টে, শুয়ারিক 671টা বটানিক্যাল নেমস আছে। What are the opportunities for using MAPS, medicinal and aromatic plants? কি বলেছে? In therapeutics, it is safe and cost effective. একটা আমাদেরকে বড়ি কিনে খেতে গেলে যে পয়সা দিতে হয় তার কোয়ার্টার দামে আমরা এই মেডিসিনাল প্ল্যান্টসকে পাই। এখন পাড়ায় পাড়ায় ওই কি বলে, ওই যে বাবা রামদেবের ওষুধ দেবার জন্য জায়গা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা প্রতি পাড়াতেই দেখতে পাই ওই রামদেবের যে আছে ফার্মাসি আছে, সেখানে প্রচুর লোকের লাইন করছে। কেন? তার খুব কম পয়সায় ওষুধ পাওয়া যায়। প্রাইমারি হেলথ কেয়ার অফ দ্য ওয়ার্ল্ডস 80% পপুলেশন, যে কথা বলছিলাম, এটা পুরনো রিপোর্ট আছে, হুয়েত তখন বলেছিল 80%, এখন হচ্ছে 84% of the population depends on the plant-based traditional medicine. Growing consequences about the health and the side effects, খুব কম সাইড এফেক্ট আমরা দেখতে পাই মেডিসিনাল প্ল্যান্টস এর ক্ষেত্রে। এবং in domestic potential, economic potential for the crude drugs and oil extract in the India is worth ₹3 billion. এটা কিন্তু দেখতে হবে, এটা একটা ভয়ঙ্কর টাকা আমাদের রপ্তানিতে আমরা পেয়ে থাকি। আমরা যদি এতে দেখি পৃথিবীর সঙ্গে তুলনা করি, তাহলে গ্লোবাল ফ্লোরা হচ্ছে about 2 million flora and the fauna scientifically named, estimated up to 10 million হতে পারে। ওভার 50% হচ্ছে প্ল্যান্টস, অর্থাৎ 4500 প্ল্যান্ট স্পিসিস আছে। only 5 to 15% plants properly studied for the biological activity, আর
one in every 125 plant species have the medicinal value, অর্থাৎ প্রতি 125টা গাছের মধ্যে একটা করে গাছ আছে যেটা মেডিসিনালি ইম্পর্টেন্ট। আমরা সাঁওতালিদের কাছে একটা কথা শুনি, জানলে জড়ি না জানলে খড়ি, অর্থাৎ কোনো উদ্ভিদের মেডিসিনাল ভ্যালু যদি আমরা জানি তাহলে সেটা আমাদের কাছে জড়ি অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্টস, আর যদি না জানি তাহলে সেটা হচ্ছে জ্বালানি কাঠ বা খড়ি। Medicinal plants who compiled inventory of the 21,000 plants used in the medicinal purposes in 91 countries. পৃথিবীর 193টা কান্ট্রির মধ্যে 91টা কান্ট্রি যেখানে ফোক মেডিসিন অ্যাকসেপ্টেড আছে, সেই ফোক মেডিসিনের মধ্যে অর্থাৎ ইন্ডিয়া, চায়না, এইরকম ইজিপ্ট, এরকম বেশ কিছু জায়গা যেখানে ফোক মেডিসিনকে ব্যবহার করা হয়ে থাকে, আরব আমেরিকাস এখানে ফোক মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এইরকম জায়গায় এইরকম 91টা কান্ট্রিতে আমরা দেখতে পাই নিয়ার অ্যাবাউট 21,000 প্ল্যান্ট আছে যারা ফোক মেডিসিনে ইউজ হয়ে থাকে। লেস দ্যান 10,000 স্পিসিস হ্যাভ বিন ইনভেস্টিগেটেড। এই 21,000 এর মধ্যে মাত্র 10,000 কে আমরা স্ক্রুটিনি করেছি বা কেমিক্যাল স্ক্রিনিং করেছি, অর্থাৎ তাদের অ্যাক্টিভ প্রিন্সিপল কি আমরা সেগুলো জানতে পেরেছি। বাকি কিন্তু আমরা এখনো পর্যন্ত স্ক্রুটিনি করিনি বা আমরা খুঁজে বার করতে পারিনি। দ্য ইন্ডিয়ান সিন ওভার 17,000, আমরা আগেই বলেছি 18,664 আছে, তার ভেতরে এন্ডেমিক স্পিস বা এন্ডেমিক গুলোকে বাদ দিলে পরে আমরা এই ধরনের প্ল্যান্ট পাবো 17,500। ট্র্যাডিশনাল সিস্টেম অফ দ্য মেডিসিন ইউজড ইন 2000, আয়ুর্বেদ মেডিসিন অ্যারাউন্ড 800 স্পিসিস আছে, তার ভেতরে আমরা কেবলমাত্র কয়েক হাজার স্পিসিসকেই স্ক্রুটিনি করতে পেরেছি। আমরা রাস্তগি বা চোপড়ার বই যদি দেখি তাহলে দেখবো আমরা মাত্র 1100 স্পিসিস আছে যাদেরকে আমরা স্ক্রুটিনি করতে পেরেছি। এখনো বহু স্পিসিস আছে যারা কিন্তু স্ক্রুটিনির বাইরে রয়েছে। ইন্ডিয়াস স্ট্রেংথ ইন দ্য হার্বাল টেকনোলজি, যেহেতু ইন্ডিয়া একটা বায়োডাইভার্সিটিক্যালি ভেরি রিচ কান্ট্রি, আমরা পৃথিবীর যতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট পাওয়া যায় তার ভেতরে চারখানা বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে আছে। এই চারখানা বায়োডাইভার্সিটি হটস্পট আছে এবং ইন্ডিয়া যদি স্পিসিস সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো না, মেডিসিনাল প্ল্যান্টস ইউজড বাই দ্য ট্রাইবাল কমিউনিটিস আমরা যদি দেখি, অর্থাৎ যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত লিখিত কোনো ডাটা নেই, অর্থাৎ এটা শুধুমাত্র ওই বেদের পর্যায়ে রয়েছে। বেদ ইজ অলসো অ্যান এথনোবটনিক্যাল ইনফরমেশন, কারণ সেটা হচ্ছে কি আমরা ওরাল এক মানুষের থেকে আরেক মানুষের কাছে গেছে, অর্থাৎ আমি একটা কোনো নলেজ হয়তো আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমি যদি সেটা ঠিক সময় আমার ছেলের মধ্যে মানে আমি মরে গেলে কিন্তু নলেজটাও চলে যাবে। ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা কি করছি না, আমরা দেখতে পাচ্ছি 900 স্পিসিস যারা আয়ুর্বেদাতে ব্যবহার করছে, 700 স্পিসিস আছে যারা সিদ্ধাতে যাচ্ছে, 250 স্পিসিস যারা অ্যামেচিতে যাচ্ছে। অ্যামেচি মিন্স একটা তিবেটিয়ান সিস্টেম, অ্যামেচিতে ব্যবহার হচ্ছে 30 স্পিসিস আছে যারা মডার্ন মেডিসিনে আসছে, অর্থাৎ এরা এখন চাষ করা হচ্ছে এদেরকে, এরা এখন আস্তে আস্তে সিনথেটিক ড্রাগ তৈরি করছে। ইন্ডিয়ান মার্কেট অফ দ্য ম্যাপস, আমাদের ইন্ডিয়ার 17টা চারটে মেগাডাইভার্সিটি সেন্টার আছে এবং এটা একটা প্রচন্ড থ্রেশহোল্ড আছে। আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো the Ayurveda, Yoga, Unani, Siddha and Homeopathy Ayush industry represents the traditional form of the Indian medicine. The Ministry of the Ayush is formed in 9th November 2014 for providing more health care to the public. The Department of Indian Medicine and Homeopathy was created in March 1995 and remained as the Department of the Ayush in November 2003. যেটা আগে হয়েছিল সেটাই পরে আয়ুষ নামকরণ হলো। With a view of providing focus, attention is Department of the Education and the Research in Ayurveda, Yoga, Unani, Siddha and Homeopathy system. এখানে আমরা দেখতে পাই এই হচ্ছে একটা ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি। এর মধ্যে
এই হচ্ছে ইন্ডিয়ার যে মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট রয়েছে তার একটা বায়োডাইভার্সিটি, তার ডাইভার্সিটি, যেখানে হোল প্ল্যান্ট 16%, রাইজোম 4%, রুট 29%, লিভস 6%, ফ্লাওয়ার 5%, ফ্রুট 10%, সিড 7%, স্টেম 6%, উড 3% এবং বার্ক 14% ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে 8000 গাছের কথা বলছি সেই প্রত্যেকটা গাছের এই এতগুলো করে অংশ ব্যবহার করা হয়, অর্থাৎ পুরো কিন্তু সবটা আমরা ব্যবহার করি না। ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্টস বাই ফ্যামিলি, সোর্স রিপোর্ট অফ দ্য টাস্ক ফোর্স অন দ্য কনজারভেশন অফ দ্য 2010 আমরা পেয়েছি। আমরা ফ্যামিলি ওয়াইজ যদি আমরা দেখি তাহলে একটা এইরকম পাবো, ডিস্ট্রিবিউশন পাবো। ঋগ্বেদেতে আমরা দেখতে পাই, যারা আগেই বলেছিলাম যে থিওফ্রাস্টাসের অনেক আগে, কিন্তু যেহেতু এটা এথনোবটানিক্যাল ইনফরমেশন সেই জন্য কোনো রিটেন স্ক্রিপ্ট নেই, পাইনি। ঋগ্বেদ সংহিতাতে 67টা স্পিসিস আছে, অথর্ব বেদাতে 200টা, যজুর্বেদাতে 81টা, চরক সংহিতাতে 341টা, সুশ্রুত সংহিতাতে 395টা। লাস্ট 60 ইয়ার্সে 12 থেকে 15% নতুন মেডিসিনাল প্ল্যান্ট স্পিসিস ডেসক্রাইব হয়েছে। নতুন অ্যালকালয়েড আপ টু 2014 12,000 অ্যালকালয়েড নতুন ডিসকভার্ড হয়েছে বা তার স্ট্রাকচার আমরা জানতে পেরেছি। Now the modern system of the medicine used in 30 medicinal plants in preparing the drugs, একদম নতুন আমাদের নতুন যে সিস্টেম অফ মেডিসিন, মডার্ন মেডিসিন যাকে বলছি, সেই মডার্ন মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 30 মেডিসিনাল প্ল্যান্টস এমন আছে যারা ব্যবহৃত হচ্ছে। সোজা কথা আমরা যদি হিসেব করে দেখি, আমরা সবাই মাথা ব্যথা বা মাথার যন্ত্রণার জন্য একটা মেডিসিনকে ব্যবহার করে থাকি। মেডিসিনটা হচ্ছে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন এটাও কিন্তু অ্যাসপার্টিক অ্যাসিড, এটাও কিন্তু একটা প্ল্যান্ট অরিজিন, এবং এইটা এখন কিন্তু একটা নতুন সিস্টেম অফ ড্রাগের মধ্যে চলে এসেছে এবং এটা কিন্তু একটা সিনথেটিক ড্রাগে পরিণত হয়েছে। এটা কিন্তু এখন নাও, এতক্ষণ তো গুণের কথা বললাম, এখন একটু প্রবলেমের কথা বলি। ড্রব্যাক ইন মার্কেটিং অফ দ্য মেডিসিনাল প্ল্যান্টস, কি কি প্রবলেম আছে? The major concern areas in the business of the plant materials are unscientific harvesting. আমরা যখন গাছ তুলি তখন খেয়াল করি না, কলেজেও তাই, যখন আমরা এক্সকারশনে যাই তখন খেয়াল করি না গাছটার পপুলেশন কি আছে। স্যার বলেছেন গাছটা তোল, একদম বংশ নির্বংশ করে গাছটা তুলে ফেললাম, আমরা বিচার করলাম না এই গাছের আর একটা পপুলেশনও রইল কিনা। অনেক ক্ষেত্রে সেটা হয়তো ওইখানকার পয়েন্ট এন্ডেমিক হতে পারে, অর্থাৎ ওই অঞ্চলে ওইখানেই ওই গাছটা হয়, অন্য কোনো জায়গায় ওই গাছটা হয় না। তাহলে আমরা যদি ওইরকম ভাবে তার বংশ ধ্বংস করে তুলে ফেলি তাহলে ওই এন্ডেমিক প্ল্যান্টটা কিন্তু চিরতরে হারিয়ে যাবে। আনসাইন্টিফিক প্রোডাকশন অফ দ্য র মেটেরিয়ালস, আনঅ্যাভেবিলিটি অফ দ্য কাল্টিভেটেড প্ল্যান্ট। আমরা ধান চাষ করব, ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যা, মুখে ভাগ দিতে গেলে তার ধান চাষের জমি দরকার, চাষ করার জমি নেই। আনঅর্গানাইজড কাল্টিভেশন, কাল্টিভেশন গুলো যেমন ধান চাষ অর্গানাইজড হইতে হয়, মেডিসিনাল প্ল্যান্টের কাল্টিভেশন কিন্তু অর্গানাইজড হইতে হয় না। ফ্লাকচুয়েশনস ইন দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই, বছরের কোনো সময় অসংখ্য রকম চাহিদা বেড়ে যায়, আবার কোনো সময় চাহিদা একদমই কমে যায়। অর্থাৎ যারা এই মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেশনের মধ্যে করতে চায় বা যেসব চাষিরা মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেট করতে চায় তাদের সারা বছরের রোজগার একই রকম থাকে না। বছরের কোনো সময় রোজগার অনেক বেড়ে যায়, আবার বছরের কোনো সময় রোজগার একদমই থাকে না। পুয়ার সিস্টেম অফ দ্য কোয়ালিটি কন্ট্রোল, ল্যাক অফ অ্যাভেবিলিটি অ্যান্ড সাপ্লাই অফ দ্য সুপিরিয়র মেটেরিয়াল, পুয়ার মার্কেটিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ল্যাক অফ কোঅর্ডিনেশনস অ্যামং দ্য ডিফারেন্ট স্টেক হোল্ডার্স। অর্থাৎ ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে এইরকম লোক নেই, স্টেক হোল্ডার্স নেই। আমরা কি করতে পারি? The export subsidy for the medicinal plants, গভর্নমেন্ট আমরা এটা করতে পারে। যারা কাল্টিভার আছে সেই কাল্টিভেটরদেরকে আমরা যদি কোনো সাবসিডি দিই তাহলে তারা এনথুইস্টিক হবে নতুন ভাবে চাষ করার জন্য। The awareness campaign should be concerned to the cultivators every year. আর কি করতে পারি? Allocate fund for conducting research and development not only to improve varieties of the medicinal plants
and enhance their availability, but also establish their efficacy in various clinical condition. এইটা আমরা করতে পারি, নতুন করে R&D করতে পারি। Harvesting, drying and storage of the medicinal plant টাকে ডেভেলপ করতে পারি। There should be a linkage between growers and the pharmaceutical companies. আর কি না, village cultivation of the medicinal plants কে আমরা এনশিওর করতে পারি যে ভিলেজের হেলথ কেয়ারে যেন তারা ব্যবহৃত হয়। These are the example of some medicinal plants যেগুলো আয়ুর্বেদেতে আছে বা এথনোবটানিক্যালি ইম্পর্টেন্ট। কতগুলো মেডিসিনাল প্ল্যান্টস এর কথা আমরা বলছি, তোমরা সবাই এগুলোকে চেনো। আর্টিমিশিয়া নীলাগিরিকা দার্জিলিং অঞ্চলে হয়, ইক্লিপ্টা প্রস্টেটা তোমাদের প্রত্যেকের বাড়ির পাশে হয়, স্টিভিয়া এটাও তোমরা দেখেছো, এটার এখন ডায়াবেটিস রোগীদের কাছে প্রচন্ড দাম। ওয়েডেলিয়া চাইনেসিস মেয়েরা মাথায় মেখে থাকে, ভৃঙ্গরাজ, অ্যালোভেরা, অ্যালো জেল ছাড়া শীতকালে অনেকে চলে না, অ্যান্ড্রোক্রাফিস প্যানিকুলেটা, কালমেক, অ্যাসপারাগাস রেসিমোজা, শতমূলি, এম্বলিকা অফিসিনালিস, ত্রিফলার ওয়ান অফ দ্য মেম্বার, জিমনেমা সিলভেস্ট্রিস এটাও একটা ডায়াবেটিসের ওষুধ, অসিমাম স্যাংটাম টেনুইফ্লোরাম, টিনোস্পোরা কর্ডিফোলিয়া, গুলঞ্চো এটাও ডায়াবেটিসে ব্যবহার করা হয়ে থাকে। মিথেনিয়া সোমনিফেরা, অশ্বগন্ধা, আমাদের ফাইলেন্থাস অ্যামারাস ভুঁই আমলা বলে থাকি, এটা জন্ডিসের একটা ওষুধ। টার্মিনেলিয়া চেবুলা, হরিতকি ত্রিফলা দ্বিতীয় মেম্বার, এটা হচ্ছে গ্লোরিওসা সুপারবা, উলট চন্ডাল বলা হয়ে থাকে। অ্যাজাটোটা জেলানিকা বাসক, রাউলফিয়া সার্পেন্টিনা নামটা বললাম না, মেন্থা আরভেন্সিস, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা বাংলা নাম বললাম না, টার্মিনেলিয়া চিবুলা, ত্রিফলার এটা হচ্ছে গিয়া এর আমলকি হর্তকি বয়রা, এটা হচ্ছে গিয়ে ত্রিফলা তৃতীয় মেম্বার। টার্মিনেলিয়া অর্জুনা কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্জুন গাছ। সেন্টেলা এশিয়াটিকা, অ্যাকোরাস ক্যালামাস বচ। About 80 to 90% of the raw material of Indian herbal drugs and the cosmetic industries are procured from the wild habitats. এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আমরা কোনো রকম কাল্টিভেশন নেই, ফলে সবটাই ওয়াইল্ড হ্যাবিটেট থেকে তুলে থাকি। ফলে হ্যাবিটেট ডিস্ট্রাকশন হলো, একটা জায়গায় বচ হয়ে রয়েছে, আমরা দেখে এলাম বচ রয়েছে, কালকে গিয়ে দেখলাম একটা প্রমোটার সেখানে মাটি ফেলে সেই জলাটা জমিয়ে বাড়ি করে ফেলেছে। ওই যে বচের হ্যাবিটেটটা ছিল পুরোটাই নষ্ট হয়ে গেল, বচের বংশটা ধ্বংস হয়ে গেল। It is the habitat destruction. It is one of the most threat to the biodiversity. Cultivation of this required species in commercial scale is no doubt reducing the pressure of the natural habitat. আমরা যদি কাল্টিভেশন করি তাহলে ন্যাচারাল হ্যাবিটেটের উপরে এই প্রেসারটা কমবে। Therefore, overharvesting of the plants from wild habitats should be restricted for the future use. অর্থাৎ আমরা যখন গাছ তুলতে যাব তখন ওটাকে আর ওই বংশ ধ্বংস করে তুলবো না, কিছুটা রেখে দেবো এর জন্য পরবর্তীকালে ব্যবহারের জন্য। কিছু গাছ যেগুলোকে আমরা ব্যবহার করে থাকি তাদের বাংলা নাম যেটা বললাম তার একটা লিস্ট। কনজারভেশন অ্যাসেসমেন্ট এন্ড দ্য ম্যানেজমেন্ট প্রায়োরিটাইজেশন ক্যাম্প বলা হয় তাকে ছোট কথায়। ওয়ার্কশপ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল where listed 43 medicinal plant species have been prioritized for the West Bengal. এই যতগুলো আমরা বলেছিলাম 178টা গাছ আছে, তার ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 43 খানা গাছ হয়, যে গাছগুলোকে আমরা চাষ করলে পরে আমাদের অর্থনৈতিক উন্নতি হতে পারে। এই 43টা স্পিসিসের মধ্যে আমরা যদি দেখি তাহলে 6টা স্পিসিস হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, 19টা স্পিসিস হচ্ছে এন্ডেঞ্জার্ড, আর 15টা স্পিসিস হচ্ছে ভালনারেবল, 3 স্পিসিস নিয়ার থ্রেটেন্ড, 17 আর দ্য রেড লিস্টেড স্পিসিস। তাহলে চিন্তা করে দেখো 43টা স্পিসিসের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে 78টা স্পিসিসের মধ্যে কি অবস্থা হবে। কনক্লুশন কি বলতে পারি শেষ পর্যন্ত? Demand for the medicinal and aromatic plant is expected to continue to expand rapidly, fueled by the growth of
sales of the herbal supplements and remedies. Their basic uses in the medicine will continue in the future as a source of the therapeutic agents and as raw materials base for the extractions of the semi-synthetic chemical compound such as the cosmetic, perfumes and the food industries. MAP cultivations can become highly remunerative both in the financial and the economic terms for the small-scale growers, increasing demand by herbal drug industries as raw materials. Collection, production, processing, packaging, and transportation can create employment in the rural India. MAP-based value added processing can increase cash earning to the local people. But MAPs need impetus in terms of planning of funding, production, processing, market linkage, close coordination between the department like agriculture, horticulture, forest, health and family welfare will enhance the progress of the MAPs. So আমাদের মেডিসিনাল এন্ড অ্যারোমেটিক প্ল্যান্ট সম্বন্ধে চিন্তা করতে গেলে এই কটা জিনিস আমাদেরকে নজরে রাখতে হবে। These are the four biodiversity hotspot zone of India. These are the CITES appendix, Biodiversity Conservation Action Strategy 7. It is the conclusion. Now I want to say it is time to think yourself what you want, this or that, because protection of the medicinal plants somehow protect our biodiversity. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। সত্যি একটা কি বলবো, এটা এটা লেকচার একটা থেকেও খুব বড় একটা অ্যাওয়ারনেস ইভেন্ট হিসেবে আমি সেশন হিসেবে আমি ধরবো যে আমাদের প্রতি মুহূর্তে আমরা যখনই কালেকশনের কথা ভাবি আমরা মানে কতটা নির্দয় হয়ে যাই। একদম যখন কালেকশনের কথা ভাবি আমরা যে এই কাজটা মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেম ল্যাব, হয়তো একটাই ল্যাব, সেই ল্যাবে কেউ করছেন কনজারভেশনের কাজ, কেউ করছেন আবার মেডিসিনাল, কেউ কেউ ধ্বংসের কাজ, মানে একই জায়গায় হয়তো এরকম এরকম বউ আমি আর সেখানে বেশি ডিপে যাচ্ছি না, মানে মানে এক সেম ল্যাবে দু ধরনের কাজ হয়, মানে যে গাছটাকে হয়তো কোন এক স্কলার কনজার্ভ করতে চাইছেন তার উল্টো দিকে স্কলার সেই গাছটার কোনো একটা টেকনিক কাজ করবো বলে গাছটা ধ্বংস করছে। তো এটা দেখা যায়, কিন্তু সেটাকে যে আমি আমার এক্সপেরিমেন্টাল গার্ডেনে গিয়ে সেটাকে মেনটেন করে দেন সেখান থেকেও যে আমি ইউজ করতে পারি সেটা অনেকেরই মাথায় থাকে না। যাই হোক, তো এই ধরনের অ্যাওয়ারনেস মানে কি বলবো সেশন হওয়াটা ভীষণ ভাবে দরকার আমার, আমি পার্সোনালি মনে করি। অ্যাকচুয়ালি আমার নিজের ইকোলজিক্যাল কাজ যেহেতু ছিল, তো প্রতি মুহূর্তে আমি যেটা ফিল করেছি যে এক একটা গাছ কিরকম ভাবে জাস্ট ওয়াশড আউট হয়ে যায়। ছেলেদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি ওটাই বলছি। হ্যাঁ, তো সেটাই স্যার, মানে খুবই ইলাবোরেট একটা এবং আশা করি সবার ভালো লেগেছে স্টুডেন্টদের। আমি স্টুডেন্ট ছেলেমেয়েদের জিজ্ঞেস করবো, স্টুডেন্টদের জিজ্ঞেস করবো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেমন নির্ঝর বা তাহির, তোরা তো মেডিসিনাল প্ল্যান নিয়ে একটুখানি ঘাটাঘাটি করিস, যদি তোদের কোনো কোয়েশ্চেন থাকে স্যারকে জিজ্ঞেস করতে পারিস। স্যার মানে একদম কি বলবো এই দিকটা একদম মানে স্ট্রং হাউস একদম মেডিসিনাল প্ল্যান্টের দিক দিয়ে। তো তোরা অবশ্যই তাকে একদম মানে মানে একদম ভয় না পেয়ে এবং লজ্জা না পেয়ে জিজ্ঞেস কর, হ্যাঁ অবশ্যই হেল্প করবো তোদের। নির্ঝর, তাহির যদি থাকিস, বা শুভমও খুব মেডিসিনাল প্ল্যান্টে সব নিয়ে ইন্টারেস্টেড থাকে, তো যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে নির্ঝর, তাহির, শুভম যারা এসব নিয়ে ভাবিস, বা দেবরাজও এসব নিয়ে ঘাটাঘাটি করিস, যদি কার কোনো কোয়েশ্চেন থাকে এনিওয়ান প্লিজ আস্ক। অ্যাকচুয়ালি স্যার এত ইনফরমেটিভ সেশন না, মানে ওদের কোয়েশ্চেন থাকাটা খুব ডিফিকাল্ট। এখন তো অ্যাকচুয়ালি আরেকটা ইনফরমেশন, অ্যাকচুয়ালি এখন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা আইপিআর যেটাকে বলা হয়ে থাকে, এই আইপিআর কিন্তু এখন এথনোবটানির উপর লাগু হয়ে গেছে। এখন কোন রকম এথনোবটানিক্যাল ইনফরমেশন নিতে গেলে সেটা কিন্তু আইপিআর এর রুলস অনুযায়ী হতে হবে। একটা রিসেন্ট এক্সাম্পল হচ্ছে ইন দ্য ইয়ার 2005 আমাদের জম্মু কাশ্মীর যে আরআর আছে,
RRL অর্থাৎ রিজিওনাল রিসার্চ ল্যাবরেটরি জম্মু কাশ্মীর যেটা আছে, সেই RRL এর একজন সায়েন্টিস্ট হচ্ছে পি পুষ্পগদন। এই পি পুষ্পগদন, এই পি অনেক এক সময় উনি বটানিক্যাল সার্ভেতে ছিলেন, সেই জন্য আমার পরিচিত। এই পি পুষ্পগদন উনি কেরালার একটা ট্রাইবাল কমিউনিটি হচ্ছে কানি ট্রাইব, কেরালার কানি ট্রাইব যেটা রয়েছে, সেই কানি ট্রাইবের কাছ থেকে একটা ইনফরমেশন নিয়েছেন। ইনফরমেশনটা হচ্ছে রিগার্ডিং এ প্ল্যান্ট, সেই প্ল্যান্টের নাম হচ্ছে ট্রাইকোপাস জেলানিকাস। ট্রাইকোপাস জেলানিকাস এই প্ল্যান্ট, এই কানি ট্রাইবের কাছ থেকে এই যে ইনফরমেশনটা কালেক্ট করেছেন, এই প্ল্যান্টটা কিন্তু এখন সোনার থেকে বেশি দামি। হ্যাঁ, আর্য বাপরে। বৈদ্যশালা বলে একটা কোম্পানি এই প্ল্যান্টটাকে পেটেন্ট নিয়েছেন, এবং এখন এর 100টা ট্যাবলেটের দাম হচ্ছে $1200। এটা হচ্ছে বাপরে। একটা চূড়ান্ত অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এটা একটা ট্যাবলেট খেলে পরে অন্তত 2 দিন মানুষের আর কিছু খাবার দরকার পড়ে না। হ্যাঁ, ওরে বাবা। সুতরাং ইউএসএ তে একমাত্র এটা ইউএসএ তে পেটেন্ট নেওয়া, ইউএসএ থেকে বিক্রি হচ্ছে, এবং বৈদ্য আর্যশালা বলে কোম্পানিটা, এরাই একমাত্র এটা পেটেন্ট নিয়েছে। সুতরাং এথনোবটনিক্যাল ইনফরমেশন কিন্তু এখন আইপিআর এর আন্ডারে চলে এসেছে, অর্থাৎ আমরা এখন যা কিছু সংগ্রহ করে তা কিছু ছেপে দিতে পারবো না, আমাদের কিন্তু আইপিআর মাথায় রাখতে হবে। স্যার আপনি যে বলো, আপনি এনি আপনি যে কোয়েশ্চেন? গাছটার নাম, হ্যাঁ বলো। স্যার গাছটার নাম যেটা বললেন ওটা কি বলেন, যেটা এই যে গাছটার নাম বললেন? ট্রাইকোপাস জেলানিকাম। সাইকোপাস ভিলানিকাস, মানে হয় না, মানে আমাদের সত্যজিৎ রায়ের গল্পে হ্যাঁ সবের সম্মুখে মিরাকিউরাল বলে একটা মেডিসিনের হ্যাঁ, কথা আমরা পড়েছিলাম, একদম তো সেইটা একদম একদম, সেইটা যে এরভাবে আস্তে আস্তে ওর কাছাকাছি কিছু যাচ্ছে, সেটা একটা বিরাট ব্যাপার। বিরাট হ্যাঁ, ব্যাপার, আর স্যার বিরাট আপনার ব্যাপার। এই লেকচারটা খুব কাজে এই কারণে দেবে আরো বেশি, তার কারণটা হচ্ছে এই যে আপনি বললেন না যে কালেকশন করতে গেলে যে গাছ পুরো অনেকে তুলে ফেলি আমরা পপুলেশনে খেয়াল না করে, হ্যাঁ ওদের ওদের আমাদের স্যার আগামী হয়তো মানে 1.5 সপ্তাহের মধ্যে একটা এক্সকারশন ট্যুর হবে আচ্ছা আচ্ছা, কালিম্পং পেলিং রাবাংলা ওইদিকে। তো ওরা এবার একটা ভালো একটা শিক্ষা পেলো যে কিভাবে কালেকশনটা করতে হবে, এটা একটা বিরাট একদম ওরা। হ্যাঁ, এবার থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করছি কারোর কোনো কোয়েশ্চেন নেই, থাকলে এতক্ষণ নিশ্চয়ই করতো কেউ। একদম, তো মানে থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের এতটা ভালোভাবে এনলাইটেন করার জন্য। একদম মানে একদম এতটা একদম। হিউজ টপিক এত অল্প 1 ঘন্টার মধ্যে মানে র্যাপ আপ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, তো আপনার এক্সপার্ট ভিউতে এটা ব্যাপারটা আমার সামনে ইজি হলো অনেকটা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আমরা ফিউচারে আবার কোনো না কোনো ভাবে একটা লিঙ্ক আপ করতে পারবো নিজেদের মধ্যে। আমি হ্যাঁ, পশ্চিমে থ্যাংক ইউ সো থাকবো, মাচ স্যার। আমি অবশ্যই পশ্চিমে অবশ্যই, থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্টুডেন্টরা রাত 7টার সময় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে। সব স্টুডেন্টদের পার্টিসিপেশন ওখানে দরকার আর কি। হ্যাঁ, তোমাদের সবার সাথে আমরা টিচারেরা কিছু কথা বলবো ডিপার্টমেন্টের কিছু প্রোগ্রাম নিয়ে, কিছু অ্যাক্টিভিটিস নিয়ে এবং এক্সকারশন নিয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা কেউ মিস করো না। হ্যাঁ, একটু সব বন্ধুদের জানিয়ে দিও, কেউ জানি না মিস করে 7টার সময়। হ্যাঁ, তোমাদের পরীক্ষা এভরিথিং নিয়ে একটু একটা ডিপার্টমেন্টাল মিটিং আছে। চলো, ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই লিভ করতে পারো এখন। থ্যাংক ইউ।